আজকের আলোচ্য বিষয় একজন অতি পরিচিত ব্যক্তিত্ব, সাহিত্যিক, দার্শনিক, সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে একটা পরিচিত নাম, স্যার সৈয়দ আহমেদ খান। তিনি ছিলেন ভারতবর্ষের মুসলিম সমাজের কাছে একজন আদর্শ। তার প্রাথমিকভাবে ভারতীয়রা যেভাবে তাকে চেনে, তিনি মূলত আলিগড় বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। অর্থাৎ তিনি মুসলিম সমাজের উন্নতির জন্য শিক্ষা ডেভেলপমেন্টকে গুরুত্ব দিয়েছে, এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট তার কাছে অনেক বেশি প্রাধান্য ছিল। তিনি মুসলিম সমাজকে উন্নত করতে চেয়েছিলেন এবং তার জন্য তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড়ে স্থাপন করেছিলেন 1875 সালে, যা পরবর্তীকালে আলিগড় বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়। তো আজকে আমাদের তার রাজনৈতিক চিন্তার বিষয়টি আলোচিত হবে, যে কলোনিয়ালিজম এবং ন্যাশনালিজম সম্পর্কে তিনি কি ভাবতেন। প্রথমে দেখে নেওয়া যাক তার আর্লি লাইফ, তার পরিবার। 1817 সালে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছে, কিন্তু মুঘলদের শাসন ছিল, কিন্তু মানে শেষ বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ 1857 সালে তার সামগ্রিক পতন হয়, কিন্তু তার আগে অব্দি মুঘল যেহেতু সাম্রাজ্য ছিল বা দিল্লিতে শাসন ছিল, তো দিল্লির একটি উচ্চবিত্ত পরিবারে 1817 সালের 17ই অক্টোবর আহমেদ খান জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল সৈয়দ মোহাম্মদ মুত্তাকি এবং মাতা ছিল আজিজুন নেশা। তারা তাদের পরিবার, তাদের মায়ের দিক থেকে গ্র্যান্ডফাদার এবং বাবার দিক থেকে গ্র্যান্ডফাদার উভয়ই কিন্তু মুঘল দরবারি ছিলেন। তারা গুরুত্বপূর্ণ কাজ করতেন। যেমন মায়ের দিক থেকে গ্র্যান্ডফাদার খাওয়াজা ফরিদউদ্দিন, তিনি কিন্তু ওয়াজির হিসেবে কাজ করতেন। তো এবার আহমেদ খানের পরিবারের যে তার বৃত্তি, উচ্চ শিক্ষা, উচ্চ পরিচিতি, তার জন্য প্রাথমিক থেকেই তিনি কিন্তু ট্র্যাডিশনাল এডুকেশন গ্রহণ করেছিলেন। তিনি কোরআন, আরবিক, পার্সিয়ান বিভিন্ন বিষয়ে তার পড়াশোনা ছিল এবং তিনি পরবর্তীকালে ম্যাথামেটিক্স বা অঙ্ক, অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েও তিনি কিন্তু পড়াশোনা করেন। এবং পরবর্তী লাইফে তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে জয়েন করেন, ক্লারিক্যাল পোস্টে জয়েন করেন এবং পরবর্তীকালে তিনি অ্যাডভোকেসি অর্থাৎ জাজমেন্টের অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে তিনি কিন্তু বিচারকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যু হয় 1898 সালের 27শে মার্চ আলিগড়ে। 80 বছর বয়স হয়েছিল এবং তিনি 1888 সালে কিন্তু ব্রিটিশদের দ্বারা নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন। এটা ছিল তার জীবনে, অর্থাৎ দেখতেই পাচ্ছ যে তিনি কিন্তু একজন অতি উচ্চ পরিবার থেকে বিলং করতেন এবং স্বাভাবিকভাবেই তার চিন্তা ভাবনার মধ্যে শিক্ষা, মডার্নিটি, আধুনিকতা এবং রাজ পরিবারের প্রতি, মুঘল রাজ পরিবারের প্রতি তার একটা কৃতজ্ঞতা এবং পরবর্তীকালে ব্রিটিশ পরিবারের প্রতিও কিন্তু কৃতজ্ঞতা ছিল। তো এবার তার লেখা, মানে স্যার আহমেদ খানের লেখা কিছু গ্রন্থ এখানে আমরা দেখতে পাই। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হায়াতি মোহাম্মদ বা লাইফ অফ মোহাম্মদ, যেখানে তিনি কিন্তু প্রফেট মোহাম্মদের সম্পর্কে ইংলিশে তার ধারণা দেন এবং তিনি কিন্তু দেখাতে চান যে মুসলিম সমাজের কিভাবে ইসলামিক আদর্শ, রসুল মোহাম্মদ রসুল্লাহর আদর্শ কিভাবে মেনে চলতে হয় সেটা কিন্তু তিনি দেখান। এছাড়াও তিনি বাইবেলের কিন্তু ইংলিশ ট্রান্সলেশন করেছিলেন। তিনি তাফসির আল কুরআন রচনার মধ্যে দিয়ে কুরআন এর আদর্শ, অর্থাৎ কুরআনের যে মূল আদর্শ, কিভাবে মুসলিমরা চলবে, কিভাবে থাকবে, তিনি দেখিয়েছিলেন। তিনি তার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল দ্য কজেস অফ দ্য ইন্ডিয়ান রিভোল্ট অফ 1857, অর্থাৎ মহাবিদ্রোহের কারণ কি ছিল সে সম্পর্কে তিনি ব্রিটিশদেরকে মূলত বোঝানোর জন্য তিনি কিন্তু বুঝিয়েছিলেন, দেখানোর চেষ্টা করেছিলেন যে কজেস অফ ইন্ডিয়ান মহাবিদ্রোহ বা রিভল্ট। তো এক্ষেত্রে আহমেদ খানের চিন্তা ভাবনা ব্যাখ্যার ক্ষেত্রে বলা উচিত যে তার চিন্তা ভাবনার দুটি পর্যায় ছিল। প্রথম পর্যায়ে তিনি কিন্তু হিন্দু মুসলিম ইউনিটিতে খুব বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে হিন্দু এবং মুসলিম কিন্তু দুটি চোখ, অর্থাৎ তিনি বলেছিলেন টু বিউটিফুল আইজ অফ এ বিউটিফুল ব্রাইড। অবশ্য তার চিন্তা ভাবনার এই যে পর্যায়টা, সেটা দ্বিতীয় পর্যায়ে, মানে তার লাইফের দ্বিতীয় পর্যায়ে ছিল না, কিন্তু এটা প্রথম পর্যায়ের বিষয়, যেখানে তিনি মনে করতেন হিন্দু এবং মুসলিম দুটি একই চোখ এবং তাদের একই রকম, তারা জমি ভাগ করে, একই রকম তাদের ইতিহাস রয়েছে এবং একই স্বার্থ তারা বহন করে। এবং তিনি ভারতবর্ষে উভয়ের মধ্যে একটা সম্প্রীতি, একটা ঐক্য বন্ধন তিনি কিন্তু মনে করতেন যে থাকা উচিত। যদিও তার চিন্তা ভাবনার মধ্যে মুসলিমদের গুরুত্ব বৃদ্ধি, মুসলিমদের এডুকেশনাল ডেভেলপমেন্টের দিকটা ছিল, এজন্য তিনি মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1875 সালে তৈরি করেছিল, যেটা পরবর্তীকালে 1920 সালে এএমইউ আলিগড় বিশ্ববিদ্যালয় নামে স্থাপিত হয়। তিনি মনে করতেন যে শিক্ষাই হচ্ছে দর্শন, শিক্ষাই হচ্ছে দর্পণ।
শিক্ষার মধ্যে দিয়ে মুসলিম সমাজের উন্নতি হবে, এবং তার জন্য তিনি মুসলিম সমাজকে শিক্ষিত করতে চেয়েছিলেন। এবং তার মূল স্বার্থ ছিল, আহমেদ খানকে আমরা যেভাবেই দেখি না কেন, তাকে কিন্তু তার মূল স্বার্থ ছিল কিভাবে মুসলিম সমাজকে উন্নতি করা যায়, কিভাবে মুসলিম সমাজকে আধুনিক করে তোলা যায়। এবং তার জন্য তিনি মনে করতেন যে মুসলিম, তোমরা আগে শিক্ষিত হও, তোমরা ধর্ম নাও, তোমরা ধর্ম পড়ো, তোমরা পবিত্র কোরআনের পবিত্রতাকে রক্ষা করো, ইসলামের আদর্শকে রক্ষা করো, কিন্তু তোমরা এডুকেশন নাও। তোমরা যদি আধুনিক হও তবেই তোমরা উন্নতি করতে পারবে, তোমরা যদি শিক্ষিত হও তবেই তোমরা উন্নতি করতে পারবে। এই কনসেপ্টটা তার ছিল। তিনি কিন্তু শিক্ষার উন্নতির ধারণা দিয়েছিলেন, তিনি মডার্নাইজেশনের ধারণা দিয়েছিলেন। তিনি মনে করতেন শিক্ষাই পারে মুসলিমদের সামগ্রিক বিকাশ করতে, টেকনোলজি বিশ্বাস করতে। যদিও তিনি কংগ্রেসের আন্দোলনে তিনি সমর্থন করতেন না। তো এ প্রসঙ্গে আমরা এই স্লাইডে যেটা দেখছি যে টু নেশন থিওরির অ্যাডভোকেসি। দেখো, আহমেদ খানের দর্শনের মধ্যে যেটা সব থেকে বিতর্কিত দিক, আহমেদ খানের অনেকে হয়তো ভাবে যে আহমেদ খান একজন গুরুত্বপূর্ণ রিফর্মার ছিল, কিন্তু আহমেদ খানের দর্শনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নেগেটিভ দিক, তাকে কিন্তু মূলত বলা যেতে পারে যে ভারতবর্ষে যে টু নেশন থিওরি, যার ভিত্তিতে হিন্দু মুসলিম দেশভাগ হয়েছিল, তার আদি উদ্ভব কিন্তু আহমেদ খানের দর্শন থেকে হয়েছিল। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ দেশভাগের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন, আহমেদ খান সরাসরি দেশভাগের কথা কখনোই বলেননি, কিন্তু তার যে চিন্তা ভাবনা ছিল যে টু নেশন থিওরি, তার কিন্তু জন্ম হয়। এক্ষেত্রে টু নেশন থিওরির মানে তৈরি করার ক্ষেত্রে আহমদ খানের যে চিন্তা, তার ক্রুশিয়াল ওভারভিউ, তার ভিউ পয়েন্ট কি ছিল? তিনি মনে করতেন রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ডিফারেন্স অফ হিন্দুজ অ্যান্ড মুসলিম। তিনি বলেছিলেন, বেনারসে একটা বক্তব্য তিনি বলেছিলেন, কোট কোট কোড অ্যান্ড কোড যদি আমি বলি, তাহলে আই এম কনভিন্সড নাও দ্যাট হিন্দুজ অ্যান্ড মুসলিম could never become one nation as their religion and way of life was quite distinct from each other. তিনি মনে করতেন হিন্দু এবং মুসলিম কখনোই একটি জাতি হতে পারে না, কারণ তাদের বিশ্বাস, তাদের ধর্ম, তাদের আদর্শ, তাদের পরিচিতি, তাদের লাইফস্টাইল পৃথক আছে। তিনি মনে করতেন পলিটিক্যাল আইডেন্টিটির ক্ষেত্রে তিনি একটা স্বতন্ত্র পলিটিক্যাল আইডেন্টিটি মুসলিমদের জন্য প্রকাশ করার কথা বলেছিলেন। তিনি মনে করতেন কংগ্রেস হচ্ছে হিন্দুদের সংগঠন, হিন্দুদের আদর্শকে বিশ্বাস করে, তার জন্য তিনি মুসলিমদের পৃথক পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি করার উপর গুরুত্ব দিয়েছিলেন। তার জন্য তার কথাতে কম ধারণাটা পরবর্তীকালে উঠে আসে। তিনি ইসলামিক ন্যাশনালিজমে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন ইসলাম একটা আলাদা আদর্শ, এবং ইসলামে যারা বিশ্বাস করে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই মুসলিমদের অধিকার রক্ষিত হবে। তিনি তিনি কিন্তু ইম্প্যাক্ট অফ এডুকেশনে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন শিক্ষাই পারে মুসলিমদের দর্পণ তৈরি করতে, মুসলিমদের শিক্ষায় আদর্শ, শিক্ষায় উৎস, শিক্ষাই তাদের বৈশিষ্ট্য। তিনি রিভল্ট অফ 1857 সালের মহাবিদ্রোহ তিনি বিরোধী ছিলেন। তিনি মনে করতেন এই বিদ্রোহ ছিল হিন্দুদের বিদ্রোহ, এই বিদ্রোহের মধ্যে দিয়ে মুসলিমদের কখনোই জড়ানো উচিত নয়, কারণ ব্রিটিশরা মুসলিমদের শত্রু নয়, বরং ব্রিটিশদের সাহায্যের মধ্যে দিয়েই মুসলিমরা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে। তার জন্য তিনি 1857 সালের বিদ্রোহকে তিনি ক্রিটিসাইজ করেছিলেন, সমালোচনা করেছিলেন। তো এখন যেটা প্রসঙ্গ, যে সেমিস্টারের প্রশ্নে কিন্তু আহমেদ খানের দুটো ভিউ জিজ্ঞাসা করে, যে তিনি উপনিবেশবাদ সম্পর্কে তিনি কি মনে করতেন, এবং তিনি ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ সম্পর্কে কি মনে করতেন। তো প্রথমে বলে রাখি, উপনিবেশবাদ, যেহেতু ব্রিটিশদের উপনিবেশ শাসন করেছিল, আমাদের উপর উপনিবেশ তৈরি করেছিল, তো উপনিবেশবাদ হচ্ছে ব্রিটিশ উপনিবেশবাদ। তিনি উপনিবেশবাদের উপর একটা ইতিবাচক মনোভাব পোষণ করতেন। তিনি ছিলেন রিয়ালিস্টিক, বাস্তববাদী, প্র্যাগমেটিক। তিনি মনে করতেন যে ব্রিটিশ আর নট এনিমি, তিনি ব্রিটিশদের শত্রু কখনোই মনে করতেন না। তার জন্য তিনি 1857 সালের বিদ্রোহকে বিরোধিতা করেছেন, এবং তিনি মুসলিম সমাজকে বলেছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে না, হিন্দুদের পাল্লায় পড়লে হবে না, কংগ্রেসের পাল্লায় পড়লে হবে না, মুসলিমদের একমাত্র বিকাশ, উন্নতি একমাত্র ব্রিটিশদের শাসনেই সম্ভব। তার জন্য তিনি কিন্তু উপনিবেশবাদের প্রতি তার সমর্থন ছিল, ব্রিটিশদের প্রতি তার সমর্থন ছিল। এখানে তিনি বলেছিলেন, উই মাস্ট নট বি মেয়ার সেন্টিমেন্টালিস্ট and we must abandon our old and futile eyes of resisting the British. ব্রিটিশদের রেজিস্ট করলে হবে না, বরং তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সাহায্যে নিজেকে বাড়াতে হবে। তিনি এডুকেশনাল রিফর্মে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন মুসলিম কমিউনিটি শুড নট ব্লাইন্ডলি অপোজ দ্য ব্রিটিশ। মুসলিম
কাইন্ডলি অপোজ করলে হবে না। তিনি মনে করতেন যে মুসলিমদের সেলফ প্রিজার্ভেশন একমাত্র ব্রিটিশ শাসনে সম্ভব। ব্রিটিশরাই পারে মুসলিমদেরকে আধুনিক করতে। তিনি মনে করতেন যে ভারতবর্ষে মুসলিমদের জন্য ব্রিটিশ শাসন হচ্ছে দৈব হস্তক্ষেপ, অর্থাৎ ব্রিটিশরা এসেছে বলেই ভারতের মুসলিমদের উন্নতি সম্ভব। মুসলিমদের উন্নতি হিন্দুদের শাসনে সম্ভব নয়, কারণ হিন্দুরা নিজেদের উন্নতি করেছে। ব্রিটিশ শাসনে হিন্দুরা শিক্ষিত হয়েছে, হিন্দুরা আধুনিক হয়েছে, ব্রিটিশ সরকারি সুযোগে হিন্দুরা উপকারিতা পেয়েছে। তাই মুসলিমদের যদি উন্নতি করতে হয় তাহলে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে নয়, বরং ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করে কিন্তু উন্নতি করতে হবে। যদিও তিনি হিন্দু মুসলিমের কনফ্লিক্টে তিনি বিশ্বাস করতেন না, কারণ তিনি মনে করতেন যে ব্রিটিশদের সঙ্গে ব্রিটিশরা এটা একটা চাল চালে যে হিন্দু মুসলিম লড়াই করে, কারণ মুসলিমদের তিনি লড়াই থেকে কিন্তু দূরে থাকতে বলেছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ন্যাশনালিজমের পক্ষে তার কি মত ছিল। স্বাভাবিক, উপনিবেশবাদকে যিনি সমর্থন করছেন তিনি ন্যাশনালিজমকে কিভাবে সমর্থন করতে পারেন? দুটো তো আলাদা কনসেপ্ট না। তো ভারতবর্ষের যে জাতীয়তাবাদের কথা বলি, ভারতীয়ত্বের কথা বলি, তিনি তার প্যান ইন্ডিয়ান ন্যাশনালিজমে তিনি বিশ্বাস করতেন না, কিন্তু যে সমগ্র ভারত একটা জাতি, এই কনসেপ্টটা ছিল না। তিনি মনে করতেন যে হিন্দুজ অ্যান্ড মুসলিমস অ্যান্ড শিখস আদার রিলিজিয়ন নট সিঙ্গেল আইডেন্টিটি হতে পারে, কখনো একটা আইডেন্টিটি হতে পারে না। দেয়ার আর সেপারেট আইডেন্টিটি অফ মুসলিম, মুসলিমদের আলাদা আইডেন্টিটি রয়েছে। তাই মুসলিমরা কখনো প্যান ইন্ডিয়ান ন্যাশনালিজমে আসতে পারে না। তিনি মনে করতেন যে ব্রিটিশদের প্রতি মুসলিমদের লয়াল হওয়া উচিত। মুসলিম লয়াল মানে তাদের সমর্থন, তাদের প্রতি আকৃষ্ট হওয়া উচিত, কারণ ব্রিটিশরাই হচ্ছে দৈব হস্তক্ষেপ। তিনি কিন্তু মনে করতেন ব্রিটিশদের মাধ্যমেই মুসলিমদের উন্নতি দরকার, তার জন্য কিন্তু তিনি ব্রিটিশদের প্রতি লয়াল হওয়ার কথা মুসলিম সমাজকে বলেছিলেন। তিনি মনে করেছিলেন যে মুসলিমদের সেপারেট আইডেন্টিটি দরকার আছে, কারণ দুটো ডিস্টিং কমিউনিটি, অর্থাৎ দুটো আলাদা কমিউনিটি। তিনি মনে করতেন, তার এখান থেকে ধারণা আসে, তিনি নেশান শব্দটা কিন্তু গ্রহণ করেননি। তিনি নেশান শব্দের পরিবর্তে কম শব্দ ব্যবহার করেছিলেন, কম। এবং এখান থেকে তার একটা ধারণা আসে মুত্তাহিদা কৌমিয়াত। মুত্তাহিদা কৌমিয়াত, আমি কমের উন্নতি করতে চাই। হোয়াট ইজ মুত্তাহিদা কৌমিয়াত? মুত্তাহিদা কৌমিয়াত মিনিং দ্য ইউনিফাইড কমিউনিটি হুড, অর্থাৎ আমি মুসলমান, আমি মুসলিম সমাজের ডেভেলপমেন্ট করব, সমগ্র মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, এটা হচ্ছে মুত্তাহিদা কৌমিয়াত। তিনি ব্রিটিশদের প্রতি মুসলিমদের যে আবেগ, সেটাকে তৈরি করার জন্য তিনি জিহাদের একটা ব্যাখ্যা দিয়েছিলেন। তোমরা জানো যে জিহাদ বলতে সাধারণভাবে যেটা বোঝানো হয় যে নন মুসলিমদের বিরোধিতা করা, অর্থাৎ যারা মুসলিম না তাদের বিরুদ্ধে লড়াই। কিন্তু আহমেদ খান জানতেন যে এই ধারণা যদি দিতে হতো তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে তো মুসলিমদের লড়াই হতো, তখন ব্রিটিশরা তো খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে। তো অন্য ধর্মের সঙ্গে জিহাদ তো এইভাবে করলে তো মুসলিমরা কোনোদিনই ব্রিটিশদের সঙ্গে পায়ে পা মেলাবে না বা দাঁড়াবে না। তার জন্য তিনি জিহাদের দুটো অর্থ দিলেন। তিনি বললেন জিহাদ আল আকবর এবং জিহাদ আল আসগার। তিনি জিহাদ আল আকবরে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন জিহাদ করবে তুমি, তুমি ধর্মযুদ্ধ করবে, নিজের সঙ্গে করো, স্পিরিচুয়াল স্ট্রাগল করো, নিজেকে শুধরাও, তুমি নিজেকে শুধরালেই জিহাদ। তিনি কখনোই জিহাদ আল আসগারে সমর্থন করেননি। জিহাদ আল আসগার মানে হচ্ছে স্ট্রাগল, স্ট্রাগল এগেনস্ট দ্য নন মুসলিম, অর্থাৎ নন মুসলিমদের স্ট্রাগল তিনি কিন্তু বিশ্বাস করতেন না। দেখো এখানে সামগ্রিকভাবে যেটা বিষয়টা আসছে যে আহমেদ খানকে এক্ষেত্রে সমালোচনা করলে চলবে না। আহমেদ খানের উদ্দেশ্য ছিল মুসলিম সমাজের এডুকেশনাল ডেভেলপমেন্ট করা, মুসলিম সমাজকে আধুনিক করে তোলা। এবং মুসলিম সমাজকে আধুনিক করে তোলার জন্য তিনি স্বাভাবিকভাবেই তিনি মানে হিন্দুদের সঙ্গে মুসলিমদের ডিফার করতে চেয়েছিলেন এবং ব্রিটিশদের বোঝানো, কারণ ব্রিটিশ রাজকর্মচারী ছিলেন। আহমেদ খান কে ছিলেন? আহমেদ খান ব্রিটিশ রাজকর্মচারী ছিলেন, স্বাভাবিকভাবে ব্রিটিশদের হয়ে কাজ করবে। এজন্য তিনি বোঝানোর চেষ্টা করলেন মুসলিমদের যে ব্রিটিশরা মুসলিমদের শত্রু নয়, ব্রিটিশরা মুসলিমদের বন্ধু। তিনি মুসলিম সমাজের কাছে গিয়ে বললেন, হে মুসলিম, তুমি কি করছো? তুমি ধর্ম শিক্ষা নিচ্ছ, নাও, ধর্ম শিক্ষা নাও। তুমি পবিত্র কোরআনের পবিত্রতা রক্ষা করো, তুমি হাদিস পড়ো, তুমি কোরআন শরীফ পড়ো, কিন্তু একই সঙ্গে তুমি আধুনিকতা নাও, আধুনিক হও, আধুনিক আদর্শকে গ্রহণ করো, মডার্ন হও, যাতে তুমি আগামী দিনের উন্নতি করতে পারো। তো এই হচ্ছে সৈয়দ আহমেদ খানের সামগ্রিক বক্তব্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরপরে বিভিন্ন বিষয়ে আরো অনেক ভিডিও আসবে। আর স্যার আহমেদ খানের সম্পর্কে যদি আর কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই
কমেন্ট করবে, কমেন্ট করার মধ্যে দিয়ে আমি অবশ্যই তার রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, ভালো